মণিপুর নামের ছোট্ট একটি গ্রাম। গ্রামের একটি বাড়িতে মতি মিয়া তার স্ত্রী মায়াকে নিয়ে বাস করত। মতি মিয়ার স্ত্রী মায়া ছিল ভীষণ কালো। কালো হলেও তার ছিল অনেক গুণ। কিন্তু কালো হওয়ার কারণে মতি মিয়া তাকে খুব একটা পছন্দ করতো না। গ্রামের মানুষজনও মায়াকে দেখলে অনেক কথা শোনাতো। এই জন্য মায়া মনে মনে অনেক কষ্ট পেত। আরে আরে, দেখো দিদি, আজকে আমাদের কপালটাই একদম খারাপ। বলি, এই কালো মেয়ে আর মানুষ পেলি না, শেষমেশ কিনা সকালবেলা আমাদের চোখের সামনে পড়তে হলো তোর। তোর এই বাজে কুৎসিত মুখ দেখলে তো আমাদের দিনটাই খারাপ যাবে। বলি, একটু ঘরে বসে থাকতে পারিস না? কি দরকার আছে এদিক সেদিক ঘোরার? তুই তো জানিস তোকে দেখতে কত বাজে দেখায়। একদম ঠিক বলেছ দিদি। তাও ভালো যে দিনের বেলায় চোখের সামনে পড়েছে। রাতের বেলায় চোখের সামনে পড়লে তো আমরা ওকে চোখেই দেখতে পারতাম না। উল্টো ভূত ভেবে ভয়েই মরে যেতাম। চলো চলো, এখানে আর ওর সাথে দাঁড়িয়ে কথা বলে লাভ নেই। অনেক কাজ পড়ে আছে। আর এমনিতেও এরকম কালো মেয়ের মুখ দেখলে আমাদের দিন এমনিতেই খারাপ যাবে। এভাবে গ্রামের মানুষজন মায়াকে কটু কথা শোনাতো। তারপরও মায়ার কষ্ট হতো না। কিন্তু তার নিজের ঘরেও তার অনেক কথা শুনতে হতো। তার স্বামী মতিও তাকে তার এই চেহারার জন্য অনেক কথা শোনাতো। ছি ছি, কি বিচ্ছিরি খাবার রান্না করেছো! বলি, তোমার এই কালো কুৎসিত চেহারার সাথে সাথে কি রান্নার স্বাদটাও এরকম কালো কুৎসিত হয়ে গিয়েছে নাকি? ধুর, ভেবেছিলাম একটু পেট ভরে খেয়ে কাজে যাব। না, তুমি তো চাও না যে আমি খাই। তোমার খাবার তুমিও খাও। আজকে আমি না খেয়েই কাজে যাব। তুমি এভাবে কেন বলছো? আমি তো খাবারটা খেয়ে দেখেছি, সব কিছু তো ঠিকঠাকই ছিল। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমি যথেষ্ট ভালো করে রান্না করেছি। ও, আমার ভুল হচ্ছে? আজকাল কি তোর মতো একটা কালো মেয়ের কাছ থেকে আমার ঠিক ভুল শিখতে হবে নাকি? জানি না কোন কারণে আমার বাবা তোর সাথে আমার বিয়ে দিয়েছিল। আমার কপালটাই পড়ে গিয়েছে। ধুর, আসছি, আমি খাবো না খাবার। এরপর মতি মিয়া সেখান থেকে রাগ করে খাবার না খেয়ে চলে যায়। এভাবে মায়া মনে মনে অনেক কষ্ট পেতে থাকে। বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন মতি মিয়া নতুন বিয়ে করে নিয়ে আসে এবং মায়া এসব দেখে একদম থমকে যায়। তার পৃথিবী যেন একদম থমকে গিয়েছিল এসব দেখে। এই যে মায়া, এই হচ্ছে লতা, আমার নতুন স্ত্রী। শোনো, আমি ওকে আজই বিয়ে করেছি। দেখতে পাচ্ছ তো কেমন সুন্দরী আমার নতুন বউ। শোনো, আজ থেকে তুমি ওর সব কাজ করবি। ওর যেন যত্নার্থীর কোনো অভাব না হয় বলে দিলাম। তুমি এটা কি করে করতে পারলে? আমি আমি কি এই সংসারের জন্য কম করেছি বলো? তবে কেন কেন তুমি আজকে আমাকে এত বড় একটা কষ্ট দিলে? আমি যে এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা দেখার আগে আমার মরণ কেন হলো না? ছি, এই তোমার সেই বিচ্ছিরি কালো বউ! কি বাজে দেখতে! শোনো, নিজের তো সৌন্দর্য বলতে কিছু নেই। আমার সৌন্দর্য দেখেই তো তোমার স্বামী আমাকে বিয়ে করে এনেছে। আবার মুখে মুখে কথা! এখন থেকে আর এ বাড়িতে কিচ্ছু চলবে না। যদি থাকতে হয় শুধু কাজ করবে। আর শোনো, তোমার এই বিচ্ছিরি মুখ নিয়ে আমার সামনে খুব একটা একদমই আসবে না। আমি এত বিচ্ছিরি কালো মানুষ একদমই পছন্দ করি না। মায়া তার স্বামীর এরকম কাজকর্মে খুবই কষ্ট পায়, কিন্তু তার বলার মতো কিছুই থাকে না। কি করবে? সহ্য করে ছাড়া তার যে আর কিছুই করার নেই। তার তো কোনো যাওয়ার মতো জায়গাও নেই। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ছোট বউ মায়াকে নানান কথা শোনায়। সবসময় তার গায়ের রং তুলে কথা বলে। শোন ছোট, বলছিলাম, আমার না শরীরটা আজকে একদম ভালো না। তুই যদি একটু রান্না করতে বোন, উনি আবার জমি থেকে এসে খাবার খেতে চাইবে। আমি যে আজকে একদমই শক্তি পাচ্ছি না রে বোন। কি? তোমার দেখছি খুব সাহস! তোমার কি করে ভাবলে আমার এত সুন্দর গায়ের রং নিয়ে আমি চুলার পাড়ে যাব? ও, বুঝেছি। আমার এত সুন্দর গায়ের রং তোমার কোনো মতেই সহ্য হচ্ছে না। আমার স্বামী তো শুধু আমার দিকেই মন দেয়, তোমাকে তো এখন দেখতেই পায় না।
তাই ভাবছো যেন আমিও তোমার মতো কালো হয়ে যাই? এটা কখনো হবে না। আমি রান্না করতে পারবো না। তুমিই করো। রান্না করে তারপর না হয় শুয়ে থাকো। যাও এখান থেকে। আমার তোমাকে একদমই সহ্য হচ্ছে না। কালো রং আমার একদমই পছন্দ না। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়, কিন্তু হঠাৎ মতি মিয়া ভীষণই অসুস্থ হয়ে পড়ে এবং তার অসুস্থতার কারণে সংসারে ভীষণ দারিদ্রতা দেখা যায়। এমন সময়ে তার স্ত্রী লতা বলে, শোনো, তুমি অসুস্থ হয়েছো আজকে প্রায় 1 মাস হয়ে গেল। না না, আমি আর দেখতে পাচ্ছি না। সংসারের দারিদ্রতা, 3 বেলা ঠিকমতো খেতেও পারছি না। এভাবে কি জীবন চলে নাকি? যে সুখের আশে তোমার এই সংসারে এসেছিলাম সেটাই আমার হচ্ছে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি আর তোমার সংসার করব না। আজকেই আমি এ বাড়ি থেকে চলে যাব। এ কি লতা, তুমি এসব কি বলছো? আমি কি ইচ্ছে করে অসুস্থ হয়েছি বলো? তাছাড়া আমার এই খারাপ সময়ে তুমি আজকে পাশে থাকবে না? যখন আমি সুস্থ ছিলাম তোমার কি কোনো অভাব বুঝতে দিয়েছি বলো? তবে আজকে কেন আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছ তুমি? উনি ঠিক বলেছে, তুই এভাবে চলে যাস না। উনি যে আরো ভেঙে পড়বে। খারাপ সময় তো সারা জীবন থাকে না বোন। তুই একটু কষ্ট করে আমাদের সাথে থেকে যা, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি আবার কথা বলতে এসো না তো দিদি। সব কিছু ঠিক হতে হতে আমি না খেয়ে একদম মরে ভূত হয়ে যাব। আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এখন এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এর কিছুক্ষণ পরেই লতা সে বাড়ি থেকে চলে যায়। এরপর মতি মিয়া অনেকটা ভেঙে পড়ে, কিন্তু মায়া তার স্বামীকে একদম যত্ন শুরু করে। তাকে কখনো কষ্ট বুঝতে দেয় না। সে নানাভাবে কষ্ট করে তার স্বামীর চিকিৎসা করায়। আস্তে আস্তে মতি মিয়া সুস্থ হয়ে ওঠে এবং সে উপলব্ধি করতে পারে সে কত বড় ভুল করেছে মায়ার সাথে। গায়ের রং দিয়ে মানুষকে কখনো বিচার করতে হয় না। তাই সে অনেকটা অনুতপ্ত হয় তার স্ত্রীর কাছে এবং মায়ের কাছে সে মাফ চায় তার ভুলের কারণে। মায়া, তোমার কাছে মাপ চাওয়ার মতো মুখ যে আমার নেই। আমি যে তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। শুধু অন্যায় না, মহা পাপ। তোমাকে কত কথা বলেছি, কিন্তু তুমি আমার এই খারাপ সময়ে আজকে বুঝিয়ে দিলে গায়ের রং মানুষের আসল পরিচয় না। তার ভেতরে যে সুন্দর একটা মন আছে সেটাই তার চরিত্র বহন করে। সত্যি তুমি অনেক ভালো একজন মানুষ। আমি তোমাকে চিনতে পারিনি মায়া। তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। গায়ের রঙের আড়ালেও মানুষের যে সুন্দর একটা মন থাকে সেটাই আমি ধরতে পারিনি, কিন্তু আজ আমার চোখ খুলে গিয়েছে, সত্যি খুলে গিয়েছে মায়া। তুমি এভাবে বলছো কেন? এটা তো স্ত্রী হিসেবে আমার দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি মাত্র। এর বেশি কিছুই আমি করিনি। আর তাছাড়া আমার সার্থকতা এখানেই যে তুমি আমাকে বুঝতে পেরেছো। আর যে আমার কিচ্ছু চাই না, কিচ্ছু না।